ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আলফা একাডেমি। আমার নাম শুভঙ্কর লাহা, তোমাদের কেমিস্ট্রির মেন্টর। আশা করি আজ পর্যন্ত আমাকে চিনেই গেছো তোমরা সবাই, নামটা এতবার শুনেছো। দেখো, এবার আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, মানে প্রথম যে চ্যাপ্টারটা আমি শুরু করতে চলেছি আজকে, সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড ইকুয়েশন। তোমাদের মনে আবার একটা কোশ্চেন আসবে, স্যার এটাকে আমরা কেন পড়ব, কিসের স্যার প্রয়োজনীয়তা এলো এই চ্যাপ্টারটা আমাদেরকে পড়ার? কারণ কি, কারণ তোমাদের এবারে যে ফিজিক্যাল কেমিস্ট্রিটা আছে, সেই ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে তিনটা চ্যাপ্টার আছে। তিনটা চ্যাপ্টারের মধ্যে প্রথমে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে সাম্যাবস্থা, মানে সমান অবস্থা। সাম্যাবস্থার মধ্যে আমাদের দুটো চ্যাপ্টার পড়তে হবে। এক নম্বর আছে রাসায়নিক সাম্যাবস্থা, যেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামও বলা হয়ে থাকে। আর দু নম্বর আমাদের পড়তে হবে আয়নীয় সাম্যাবস্থা, যেটাকে আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামও বলে থাকি। তাহলে এই চ্যাপ্টারগুলো যদি আমাদেরকে পড়তে হয়, দুটো চ্যাপ্টার বললাম, থার্মোডাইনামিক্স আছে অ্যান্ড থার্মোকেমিস্ট্রি আছে। থার্মোডাইনামিক্স তোমরা ক্লাস 11-এর থার্ড সেমিস্টার যখন তোমরা হিট পড়বে, হিটের জায়গাতে কিন্তু থার্মোডাইনামিক্স আছে। এবারে বলবে যে স্যার আপনি তাহলে ফিজিক্সটাও পড়ে দিন, আপনি কেমিস্ট্রিটাও পড়ে দিন। প্রবলেমটা কি হবে, যখন তুমি ফিজিক্স আর কেমিস্ট্রিকে পড়তে যাবে তখন তুমি প্রচন্ড লেভেলের কনফিউজ হবে। সেই জন্য তুমি একটাকে ভালো করে পড়ো প্রথমে। যদি কেমিস্ট্রির থার্মোডাইনামিক্স ভালো করে পড়ছো, তো কেমিস্ট্রির থার্মোডাইনামিক্স ভালোভাবে পড়ো, একদম প্রতিটা ডিটেলস ভালো করে জানো। তারপরে সেম জিনিসটাকে তুমি ফিজিক্সে অ্যাপ্লাই তো করতে যাবে, কিন্তু সেখানে সামান্য ডিফারেন্স যেটা আসবে তখন তুমি সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। আর লাস্টে যে চ্যাপ্টারটা আমাদের আছে 3 নম্বরে, সেটা আছে আমাদের রিডক্স রিয়েকশন। তাহলে রিডক্স রিয়েকশন পড়তে হবে আমাদেরকে। আবার এখানে সে বিক্রিয়ার পার্ট চলে এলো। তাহলে বিক্রিয়ার একটা আইডিয়া থাকা আমাদের জন্য খুবই জরুরি, যাতে আমাদের সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, খুব ভালোভাবে বুঝতে পারি। একদম বেসিক্স থেকে আমি চলবো, সেই জন্য এই চ্যাপ্টারটা আমি শুরু করছি তোমাদের জন্য। দেখো, প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে, যে সাম্যাবস্থা তো আমরা শুরু করবোই, কিন্তু প্রথমে যে চ্যাপ্টার আমাদের জানতে হবে সেটা কি বলতো, যে রাসায়নিক বিক্রিয়ার সাধারণ ধারণা, যেটা আমি আজকের এই লেকচারেই পড়াবো। রাসায়নিক বিক্রিয়ার সাধারণ ধারণা। তারপরে আমাদের কি পড়তে হবে বলতো, একমুখী এবং উভমুখী বিক্রিয়া। হলো একমুখী এবং উভমুখী বিক্রিয়া। এই উভমুখী বিক্রিয়া যে জায়গাটা আছে, এই উভমুখী বিক্রিয়া বা উভমুখী রাসায়নিক বিক্রিয়া, এই উভমুখী রাসায়নিক বিক্রিয়ার উপরেই সম্পূর্ণ, কি বললাম, এই উভমুখী রাসায়নিক বিক্রিয়ার উপরেই সম্পূর্ণ সাম্যাবস্থা চ্যাপ্টারটা কিন্তু ডিপেন্ড। বুঝলে, সম্পূর্ণ সাম্যাবস্থা চ্যাপ্টারটা শুধুমাত্র আমি এই একটা রিঅ্যাকশনকে দিয়ে এক্সপ্লেন করব। একটা রিঅ্যাকশনকে দিয়ে, ভাবো, মাত্র একটা রিঅ্যাকশনকে দিয়ে একটা চ্যাপ্টার পড়বে তোমরা, সেটা কি, উভমুখী রাসায়নিক বিক্রিয়া দিয়ে সম্পূর্ণ একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে সাম্যাবস্থা। ওর মধ্যে আবার দুটো পার্ট ভেঙে যাবে, একটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, 2 নম্বর আসলে আমাদের কেমন, আয়নীয় সাম্যাবস্থা। তারপরে আমরা কি পড়বো বলতো, যে বিক্রিয়ার হার বা একটা রিঅ্যাকশন কত ফাস্ট হবে বা কত স্লো হবে বা মাঝামাঝি স্তরে হবে, সেইটা আমরা কি করে বুঝবো। এই জিনিসটা তোমরা ক্লাস 12-এ যখন যাবে, মানে যখন তোমরা থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার দেবে, সিলেবাসটা আমার এখন মনে নেই, তখন তোমরা পড়বে কি, কেমিক্যাল কাইনেটিক্স। তোমরা এখন পড়ছো কাইনেম্যাটিক্স, কি গতিবিদ্যা। ফিজিক্সে পড়ে এলে, যদি ফিজিক্স পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে, অনেকের ভালো হয়েছে, কারোর খারাপ হয়েছে, অধিকাংশ মানুষের দিকে খারাপই হয় ফিজিক্স। ফিজিক্সটাও সোজা, কনসেপ্টুয়াল বেশি, ইমাজিন করতে হয় বেশি, সেই জন্য তোমাদের কঠিন লাগে। তাহলে ওই যে কাইনেম্যাটিক্স তোমরা পড়েলে, গতিবিদ্যা, রোটেশনাল ডাইনামিক্স পড়লে, ওইখানে সেন্টার অফ মাস পড়েছিলে, অনেক কিছু পড়েছিলে, আমিও তোরা ভুলে গেছি, আমার অতটাও মনে নেই, মনে ছিল যখন আমি 11-12-এ পড়তাম। এবার তার মধ্যে আমাদের কি দেখতে হবে, এবারে কেমিস্ট্রির মধ্যে যখন আমরা গতি দেখব, কি বললাম, কেমিস্ট্রির মধ্যে যখন আমরা গতি দেখব, তখন সেই চ্যাপ্টারটার নাম দেওয়া হয় কেমিক্যাল কাইনেটিক্স। কি নাম, কেমিক্যাল কাইনেটিক্স। হলো তো, কেমিক্যাল কাইনেটিক্স এর সামান্য পার্ট রাসায়নিক সাম্যাবস্থাতে আসবে, সামান্যই পড়াবো। তোমরা যদি বলো যে স্যার আপনি ওই চ্যাপ্টারটাকে এই চ্যাপ্টারের সাথে মার্চ করে পড়িয়ে দিন, তাও পড়ে দিতে পারবো। সেটা তোমাদেরকে আগে বলতে হবে তোমরা এইভাবে পড়বে, না এরকম করে মার্চ করে পড়বে, না আলাদা করে পড়বে। তোমাদের জন্য একটা ভোট করবো আমি গ্রুপে, তোমরা সেটা আমাকে জানাবে। তারপরে এর মধ্যে আমাদেরকে কোশ্চেন প্র্যাকটিসও করতে হবে। হলো ক্লিয়ার? তারপরে আসবে আমাদের ভর ক্রিয়ার সূত্র। ভর ক্রিয়ার সূত্র কোন ব্যাপারে কথা বলে, এই জিনিসটাও কিন্তু রাসায়নিক বিক্রিয়ার যে বেগ বা রেট অফ রিঅ্যাকশন হয় সেই ব্যাপারেই কথা বলে। স্যার কিভাবে বলে, যখন আমরা ভর ক্রিয়ার সূত্র পড়বো তখন আমরা জিনিসটা পড়ব। আর কি আছে এখানে বলো তো, সক্রিয় ভরের ধারণা। এবারে সক্রিয় ভর মানে কি স্যার, সক্রিয় ভর যখন তোমাদের পড়াবো তখনই কিন্তু বলবো আমি। তারপরে দেখো, রাসায়নিক সাম্যাবস্থা এবং সাম্য ধ্রুবক। রাসায়নিক সাম্যাবস্থা আমরা বুঝবো এবং সাম্য ধ্রুবক বুঝবো। এখানে আবার একটা ধ্রুবকের কনসেপ্ট আসবে, যেটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অর ইকুইলিব্রিয়া কনস্ট্যান্ট। হলো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আবার ডিফারেন্ট ডিফারেন্ট রূপ আছে। কি বললাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টেরও বিভিন্ন বিভিন্ন রূপ আছে। সেই জিনিসগুলো আমরা দেখবো, যে কখন কোন রূপটাকে আমরা ব্যবহার করব বা কিভাবে সেই জিনিসগুলো আসবে,
সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করে সবই কিন্তু কভার করব। তারপরে দেখো এখানে লেখাই আছে যে রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে যে ধ্রুবকটা আছে, যেটাকে বলা হয় সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবকের মধ্যে কিন্তু বিভিন্ন ভাবে তুমি প্রকাশ করতে সেটাকে পারবে। যেমন এখানে দেখা আছে কেপি অ্যান্ড কেসি। এবারে কেপি আর কেসি মানে কি স্যার? কেপি মানে হচ্ছে পার্সিয়াল প্রেসার টার্ম, যখন তোমরা পড়ে এলে গ্রাহামস ল অফ ডিফিউশন ওখানে ছিল, পার্সিয়াল প্রেসার টার্ম তুমি লিখতে পারো। কেমিক্যাল যে আমাদের যে রাসায়নিক সাম্যাবস্থা যে ধ্রুবকটা আছে, যেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এবারে বলবে কেপি মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ পার্সিয়াল প্রেসার, আর স্যার কেসি মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন অফ সলিউশন। কি বললাম? ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ইন টার্মস অফ সলিউশন হলো, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বলে দিলাম, সরি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। তারপরে আমাদের কি পড়তে হবে বলতো? তারপরে আমাদের আছে সাম্য ধ্রুবক বিভিন্নভাবে আমরা প্রকাশ করলাম। দি লাস্ট যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে লা স্যাটেলিয়ারের প্রিন্সিপাল বা লা চ্যাটেলিয়ারের প্রিন্সিপাল। ইংলিশে চ্যাটেলিয়ার পড়া হয়, এখানে স্যাটেলিয়ার পড়া হচ্ছে, হলো স্যাটেলিয়ার, লা স্যাটেলিয়ারের নীতি ও তার প্রয়োগ। ঠিক আছে, আমরা প্রয়োগ দেখবো, এটা আমাদের লাস্ট টপিক হবে। আর সেকেন্ড লাস্ট মানে লাস্ট বাট নট দ্য লিস্ট যে টপিকটা আমাদের আছে খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের দিক থেকে, এই জিনিসটা আমরা যদি পারি তো থার্মোডাইনামিক্সের সাথেও পড়তে পারবো। সেটা যে রাসায়নিক সাম্যাবস্থায় অনুঘটকের প্রভাব। এবারে অনুঘটকের ব্যাপারে সামান্য তোমরা শুনেছিলে ক্লাস 8-এ, মানে এই চ্যাপ্টারটা তোমাদের 8 থেকে বেসিক শুরু হচ্ছে আর এখানে আসছে ক্লাস 11। বুঝতে পারছো কেন 8-9 ঠিকঠাক করে পড়তে হয়? এই জন্যই পড়তে হয়। ভালো করে দেখো, যদিও অনেকেই পড়েছো ঠিকঠাক করে 8-9টা। তাহলে যে আমি যেটা তোমাদের বললাম যে রাসায়নিক বিক্রিয়ার সাধারণ ধারণা স্যার আমরা পড়ছি, কিন্তু এর প্রয়োগ কোন কোন জায়গাতে আমাদের কাছে সেটা বলুন, তাছাড়া আমরা কিন্তু পড়বো না। তাছাড়া আমাদের পড়ে হবেটা কি বাকি? কোনো লাভ তো নেই। দেখো, ফাউন্ডেশন কার কার জন্য জিনিসটা ফাউন্ডেশন হিসেবে দাঁড়াবে সেটা বুঝো। জিনিসটা কার কার জন্য ফাউন্ডেশন হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা লিঙ্ক কাকে কাকে করবে, কোন কোন চ্যাপ্টারকে করবে সেটা দেখো। 1 নাম্বার তো আমাদের আসছেই, যেটা আমরা পড়ছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। নেক্সট তো আমাদের আসছেই আয়নিক ইকুইলিব্রিয়াম, দিয়ে তো আমাদের আসবে রিডক্স রিঅ্যাকশন, দিয়ে আসবে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স, তোমাদের আমি বললাম কেমিক্যাল কাইনেটিক্স আসবে। দিয়ে ক্লাস 12-এ একটা চ্যাপ্টার পড়বে সল্ট অ্যানালাইসিস হিসাবে, সল্ট অ্যানালাইসিস। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি তোমরা যখন, যদিও প্র্যাকটিক্যাল করে না আমি তোমাদের স্কুলে জানি না, যদি করে তখন তোমরা এখানে দেখবে নাইট্রেট মূল্য কি করে শনাক্ত করতে হয়, ফেরিক আয়ন কি করে শনাক্ত করতে হয়, ফেরাস আয়ন কি করে শনাক্ত করতে হয়, ক্লোরাইড আয়নকে শনাক্তকরণ, তারপর এদিক থেকে সালফেট আয়নের শনাক্তকরণ, সালফাইড আয়নের শনাক্তকরণ, বাইসালফাইড আয়নের শনাক্তকরণ, এই সমস্ত শনাক্তকরণগুলো তোমরা এখানে যে পড়বে, এটা আলাদা চ্যাপ্টার হিসেবে এটা পড়ানো যাবে যদি পসিবল হয়, তাহলে সেটা আমি আয়নিক ইকুইলিব্রিয়ামের সাথে কিন্তু কমপ্লিট করিয়ে দেবো সল্ট অ্যানালাইসিসটা, হলো। দিয়ে তারপরে কি আছে বলো তো? তারপর আছে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি। বলো স্যার ইলেকট্রোকেমিস্ট্রি মানে কি? রাসায়নিক, এই দিক থেকে আমরা পড়বো যে রাসায়নিক বিক্রিয়ার উপরে, ইলেকট্রোকেমিস্ট্রিতে রাসায়নিক বিক্রিয়ার উপরে তড়িতের প্রভাব কিভাবে লক্ষ্য করা যায় বা তড়িতের রাসায়নিক প্রভাব, সেই জিনিসটা আমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে দেখব, হলো তড়িৎ রসায়ন যেটাকে বলা হয়ে থাকে। তারপরে আসছে থার্মোডাইনামিক্স অ্যান্ড থার্মোকেমিস্ট্রি, দুটো জিনিসই কিন্তু এর মধ্যে আসবে, থার্মোডাইনামিক্স অ্যান্ড থার্মোকেমিস্ট্রি, শুধু থার্মোডাইনামিক্স এখানে লেখা আছে। এতগুলো চ্যাপ্টার একসাথে লিঙ্ক হবে শুধুমাত্র একটা চ্যাপ্টার দিয়ে, ভাবতে পারছো? শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়া যদি সাধারণ সমীকরণ বা সাধারণ ধারণা, রাসায়নিক বিক্রিয়ার সাধারণ ধারণা যদি তোমাদের থাকে, তাহলে তোমরা এতগুলো চ্যাপ্টারকে একদম ভালোভাবে একদম মজবুত করে নিতে পারো। সেই জন্য বলা হয় বেসিক্স, বেশি বেশি করে ফোকাস করো। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ক্লাস 11, আয়নিক ইকুইলিব্রিয়াম ক্লাস 11, রিডক্স রিঅ্যাকশন ক্লাস 11, আর থার্মোডাইনামিক্স ক্লাস 11। বাকি সবটাই যেগুলো দেখতে পাচ্ছ ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, সল্ট অ্যানালাইসিস, এগুলো সবটাই কিন্তু ক্লাস 12-এর টপিক। আই হোপ তোমাদের ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার যে কেন তুমি কেমিক্যাল রিঅ্যাকশনের চ্যাপ্টারটাকে ভালোভাবে পড়বে। আই হোপ। এবার নেক্সট যেটা আমাদের দেখতে হবে সেটা আসছে কি আমাদের, যে রাসায়নিক বিক্রিয়া যখন সাধারণ ধারণা স্যার আমরা দেখবো, তাহলে স্যার আমাদেরকে এটাও আপনি বলুন যে রাসায়নিক বিক্রিয়ার স্যার সংজ্ঞা কি হবে, বা রাসায়নিক বিক্রিয়া স্যার কাকে বলে, সেই জিনিসটা যদি আমরা ভালোভাবে স্যার জেনে যাই তাহলে সেক্ষেত্রে কি হবে বলুন তো? আমাদের যে জিনিসটা আছে বা রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আমরা পড়তে শুরু করছি বা ফার্দার যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো সেটা বুঝতে না আমাদের অনেকটা সুবিধা। আচ্ছা ঠিক আছে, চলো তাই হোক। সংজ্ঞায় কি বলছে, যে সমস্ত রাসায়নিক পদার্থ, তোমরা কি জানো রাসায়নিক পদার্থ কত প্রকারের হয়ে থাকে? রাসায়নিক পদার্থ কত প্রকার হয় তোমরা সেটা জানো কি? রাসায়নিক পদার্থ দু প্রকারের হয়ে থাকে সাধারণত, সাধারণত দু প্রকারের হয়ে থাকে, কি? শুদ্ধ পদার্থ এবং অশুদ্ধ পদার্থ। শুদ্ধ পদার্থ কত প্রকার হয়? আমি এটা প্রথম চ্যাপ্টার থেকে কথা বলছি, যদিও শুনে নাও ভালো করে। শুদ্ধ পদার্থ কত প্রকার হয় স্যার? 2 প্রকার হয়। কি কি স্যার? 1 নাম্বার হয় মৌল স্যার, 2 নাম্বার হয় যৌগ। আচ্ছা ঠিক আছে, মৌলের যে শ্রেণীবিন্যাস তোমরা পড়লে চ্যাপ্টার নাম্বার 3-তে, বলো তো কত প্রকারের মৌল হয়? স্যার 3 প্রকার। কি কি? 1 নাম্বার হয় স্যার ধাতু,
2 নাম্বার হয় স্যার অধাতু, আর 3 নাম্বার স্যার হয় ধাতু কল্প। স্যার ধাতু কল্প মানে কি, যে সমস্ত মৌল ধাতুর ধর্মও শো করে অধাতুর ধর্মও শো করে তাদের স্যার ধাতু কল্প বলা। উদাহরণ স্যার সিলিকন। ঠিক আছে, এরপরে যৌগ কত প্রকার হয়? যৌগ স্যার হয় 2 প্রকার। কিসের ভিত্তিতে তুমি বলছো এটাকে? স্যার ওই যৌগগুলোর মধ্যে কেমন ধরনের রাসায়নিক বন্ধন আছে তার ভিত্তিতে স্যার আমরা বলছি। বলো শুনি। 2 প্রকার হয়, 1 নাম্বার হয় সমযোজী স্যার, 2 নাম্বার হয় আয়নিক। আচ্ছা ঠিক আছে, আমাকে এটাও বলো তুমি যে সমযোজী বন্ধনের ভিত্তিতে বা সমযোজী যৌগ কত প্রকার হয়ে থাকে? সমযোজী যৌগ স্যার 2 প্রকার হয়ে থাকে আবার ফার্দার। 1 নাম্বার স্যার জৈব যৌগ, 2 নাম্বার স্যার অজৈব যৌগ। কেন অজৈব যৌগ শুধুমাত্র সমযোজী হয়, আয়নীয় হয় না? না স্যার, হতে পারে, কিন্তু মেনলি ওদের যে গঠনগুলো আমরা সমযোজীর মাধ্যমে প্রকাশ করতে পারবো। কোনগুলোকে পারবো? যেমন ধরুন স্যার এই দিকটা কার্বন ডাইঅক্সাইড আছে CO3 2 ওর মধ্যে লুজ স্ট্রাকচার আমরা এঁকে দেখতে পারবো। এছাড়া NO3- আছে স্যার, তারপরে ClO3- আছে, IO4- আছে স্যার। এই যে গঠনগুলো আছে এগুলোকে আমরা কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে প্রকাশ করে থাকি। হলো ক্লিয়ার? এছাড়া স্যার জৈব যৌগ, জৈব যৌগ যে জৈব রসায়ন আমরা পড়বো আমাদের শেষ চ্যাপ্টার, হাইড্রোকার্বন, IUPAC, আইসোমেরিজম, রিঅ্যাকশন মেকানিজম, তারপর জিওসি ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোনেন্স ইফেক্ট, হাইপার কনজুগেশন ইফেক্ট, এই অ্যারোমেটিক ইফেক্ট, এই ইফেক্টগুলো দেখবো আমরা। অর্থ ইফেক্ট, প্যারা ইফেক্ট, এগুলো দেখবো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে। ঠিক আছে, তোমাদেরকে এটা মনে আছে যে তোমাদের যে জৈব যৌগ কত প্রকারের ছিল? না স্যার, জৈব যৌগটা আর মনে নেই। হ্যাঁ মনে পড়ছে স্যার হালকা, অ্যালকেন ছিল নামে একটা, অ্যালকিন ছিল, অ্যালকাইন ছিল, অ্যালকোহল ছিল, ইথার ছিল, ফিনল ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার হালকা করে মনে আছে। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপরে দেখো, তাহলে তোমরা এটা বুঝে গেলে যে পদার্থ কত প্রকার হয়ে থাকে, রাসায়নিক পদার্থ গল্প ছিল তোমরা বুঝে গেলে। এবার রাসায়নিক বিক্রিয়া কাকে বলে সেটা বলছে যে প্রক্রিয়ায় কোনো পদার্থ, এখানে কোনো পদার্থ বলতে রাসায়নিক পদার্থকেই বোঝানো হচ্ছে। আমি লিখে দিচ্ছি এখানে, এখানে এই যে এই কোনো পদার্থ বলতে রাসায়নিক পদার্থকে কিন্তু বোঝানো হচ্ছে। কি হবে? রাসায়নিক পদার্থ হবে কি? বিয়োজিত হবে। বিয়োজিত মানে কি স্যার? বিয়োজিত মানে স্যার ভেঙে যায়। বিয়োজিত হয়ে কি হবে? বিয়োজিত কি স্যার সম্পূর্ণ ভেঙে যাবে, একদম গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো হয়ে যাবে স্যার? সব ক্ষেত্রে হয়, আংশিক ভাবেও হতে পারে, মানে পার্সিয়াল হতে পারে, আর স্যার কমপ্লিটলিও হতে পারে। তাহলে আমি এখানে লিখে দিই, তাহলে এই দিক থেকে হতে পারে পার্সিয়াল, কি হবে এখানে পার্সিয়ালও হতে পারে, আর কি হতে পারে বলতো, আর হতে পারে কমপ্লিট। বিয়োজন মানে কি? ডিসোসিয়েশন। হলো বিয়োজন মানে কি আমাদের? ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন হয়েছে কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, বিয়োজিত হয়ে সম্পূর্ণ স্যার ভাঙবে কেন? স্যার ভাঙবে কেন সেটা আমরা ফার্দার যখন কেমিস্ট্রির এই রিয়াকশনের পার্টটা আগে আগাবো তখন আমরা বুঝবো কেন ভেঙে যাচ্ছে বা কোন কোন ফ্যাক্টরের মাধ্যমে সেটা ডিপেন্ড করে যে সেটা পার্সিয়ালি ভাঙবে না কমপ্লিটলি ভাঙবে। সম্পূর্ণ নতুন পদার্থ উৎপন্ন হয়। এবারে সম্পূর্ণ নতুন মানে স্যার, সম্পূর্ণ নতুন মানে স্যার এদের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম দুটো চেঞ্জ হয়ে যাবে, একদম সম্পূর্ণ চেঞ্জ হবে। সেই জিনিসটাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া। অথবা এখানে ভেঙে যাচ্ছে, কিছু কিছু সময় তৈরিও হয়। হলো তো? তারপরে কি বলেছে দেখো তো, যুক্ত হয়ে, যারা ভাঙছে তারা যদি অন্য পদার্থের সাথে যুক্ত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, নতুন ধর্ম বিশিষ্ট এক অথবা একাধিক, একটা হোক অথবা একের বেশি হোক, পদার্থ উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে বলা হয় কি আমাদের? রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া তোমরা বুঝতে পারলে যেটা প্রক্রিয়া, একটা প্রসেস, একটা প্রসেস যার মাধ্যমে কোনো পদার্থ, কোনো রাসায়নিক পদার্থ কখনো কখনো স্যার ভেঙে যায়। ভেঙে যায় কেমন হবে স্যার? কখনো কখনো পার্সিয়ালি কম ভাঙে, আবার কখনো কখনো স্যার কমপ্লিটলি ভেঙে যায়। তারপরে স্যার সেটা অন্যান্য যে মৌল আছে স্যার, অন্যান্য যে মূলক আছে তাদের সাথে যে যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে স্যার আবার নতুন পদার্থ কিন্তু উৎপন্ন করতে পারে। তখন সেই প্রক্রিয়াকে স্যার আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা স্যার ঠিক আছে, খুব ভালোভাবে আমাদের ক্লিয়ার হয়ে গেছে স্যার। এবার দেখো, যখন আমরা রাসায়নিক বিক্রিয়াকে দেখব তখন দুটো জিনিসকে আরো দেখতে হয়। কি কি বলতো? এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়কটা কি? বলছে যে সমস্ত রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হয় বলতো? বিক্রিয়ক বা রিয়েক্টেন্ট। বিক্রিয়ক বলা হয়, বা বিক্রিয়া তারা পরস্পরের সাথে বিক্রিয়া করবে যার জন্য পদার্থ উৎপন্ন হবে, সেটাকে বলা হয় কি? বিক্রিয়ক। হলো। আর তারপরে কি আছে? বিক্রিয়াজাত পদার্থ। যে সমস্ত রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় তাকে বিক্রিয়াজাত পদার্থ বলা হয়। হলো ক্লিয়ার? তাহলে বিক্রিয়াজাত পদার্থ মানে কি আর বিক্রিয়ক পদার্থ মানে কি, আশা করি তোমাদের সম্পূর্ণ বুঝতে আর কোনো প্রবলেম নেই। তারপরে দেখো, এই কিছু উদাহরণকে ভালো করে দেখো। এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে যার ফলে সোডিয়াম সালফেট এবং জল উৎপন্ন হচ্ছে। আচ্ছা স্যার ঠিক আছে,
যদি সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে স্যার, তাহলে আপনি আমাকে এইটা বলুন, তাহলে এই জিনিসটা কি হবে? এই জিনিসটা কি হবে? আপনি বলছেন এরা পরস্পরের সাথে স্যার বিক্রিয়া করে যাচ্ছে, তাহলে যদি স্যার পরস্পরের সাথে এরা বিক্রিয়া করে যাচ্ছে, তাহলে এরা কে পরস্পরের কে? এরা হচ্ছে বিক্রিয়ক। এরা কেমন? এরা হচ্ছে বিক্রিয়ক, কারণ এরা পরস্পরের সাথে কি করছে বলো? বিক্রিয়া করছে। কেমন বিক্রিয়া স্যার? রাসায়নিক বিক্রিয়া করছে। যার ফলে স্যার কি উৎপন্ন হচ্ছে? এই দিক থেকে স্যার উৎপন্ন হচ্ছে সোডিয়াম সালফেট, আর কি উৎপন্ন হচ্ছে স্যার? জল। তাহলে এই সোডিয়াম সালফেট এবং জলটা কি? বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার? বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এখানে আমরা যদি দেখতে যাই যে সোডিয়াম হাইড্রোক্সাইড স্যার কি ছিল? স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল বিক্রিয়ক পদার্থ। আর কি ছিল স্যার? সালফিউরিক অ্যাসিড কি ছিল? সালফিউরিক অ্যাসিড ছিল আমাদের বিক্রিয়ক পদার্থ। বলবে স্যার বিক্রিয়াটা হলো কি করে? আপনি যে বললেন একটা জিনিস যে বিক্রিয়াতে কোনো পদার্থ, কোনো রাসায়নিক পদার্থ মানে আংশিকভাবেও ভাঙতে পারে অথবা সম্পূর্ণ বিয়োজিত হয়ে যেতে পারে। তাহলে স্যার এখানে কি হয়েছে? সম্পূর্ণ ভেঙে গেছে না পার্সিয়ালি স্যার ভেঙেছে? এটা আপনি বলুন না, কি করে বলবেন? দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ যখন জলে যায়, আমি যদি এর নিচে লিখে দিই এ কিউ, এর মানে হচ্ছে জলীয় দ্রবণে অবস্থান করছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি তুমি জলে ফেলে দাও, সোডিয়াম হাইড্রোক্সাইডকে জলে ফেলে দেওয়ার ফলে উৎপন্ন কি হবে বলতো? Na+ আর OH-। সেই দিনের এস ব্লকের ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে সমস্ত রাসায়নিক পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র OH- আয়ন দেয় তাদেরকে ক্ষার বলা হয়। আর সেটা স্যার ক্ষার আছে এখানে। তারপরে স্যার কে আছে এখানে? H2SO4। কে আছে স্যার এখানে? H2SO4 আছে। যদি H2SO4 আছে স্যার বলুন তো এইটা কিসে ভাঙবে? এইটা ভাঙবে আমাদের H+এ। আর কিসে ভাঙবে? SO4 2-। তাহলে স্যার এটা সম্পূর্ণ ভেঙে গেল? অবশ্যই। তাহলে স্যার সম্পূর্ণ যখন ভেঙে গেল, তাহলে স্যার এবার কি হবে? এবার দেখো এই যে সোডিয়ামটা আছে, এই সোডিয়ামটা যাবে কার সাথে? সোডিয়ামের উপরে আছে প্লাস চার্জ, এর উপরে আছে মাইনাস চার্জ। H+ এর উপরে আছে প্লাস চার্জ, OH- আয়নের উপরে আছে মাইনাস চার্জ। তাহলে স্যার যে সোডিয়াম আছে, সে সোডিয়াম স্যার কাকে অ্যাট্রাক্ট করবে বলুন তো? তুমি বলো। যে সোডিয়াম অ্যাট্রাক্ট করবে সালফেটকে, হলো। আর স্যার H+ অ্যাট্রাক্ট করবে OH-। ক্লিয়ার? হলো না হলো না বলো? তাহলে সোডিয়াম কি উৎপন্ন করবে? সালফেট Na2SO4। আর এখান থেকে কি উৎপন্ন হবে? H+ এর সাথে যখন OH- যুক্ত হয়ে যাবে তখন কি উৎপন্ন হবে বলো? জল। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এই রাসায়নিক বিক্রিয়ার জন্য স্যার সম্পূর্ণ কিন্তু বিক্রিয়কগুলো ভেঙে যাচ্ছে এবং নতুন ধরনের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে, যাদের বৈশিষ্ট্য সোডিয়াম হাইড্রোক্সাইডের থেকে এবং যাদের বৈশিষ্ট্য সালফিউরিক অ্যাসিডের থেকে সম্পূর্ণরূপে ডিফারেন্ট। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, কিন্তু স্যার Na2SO4 একটা প্রকারের কেমন? লবণ। H2SO4 স্যার অ্যাসিড, কিন্তু Na2SO4 কেমন? একটা লবণ। স্যার H2SO4 এর যে প্রকৃতি সেটা অ্যাসিডিক, কিন্তু জলের প্রকৃতি কেমন? নিউট্রাল। স্যার সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রকৃতি ক্ষারীয়, কিন্তু জলের প্রকৃতি কেমন? নিউট্রাল। বুঝতে পারলে? এবার দেখো যে আমাদের ক্যালসিয়াম কার্বনেট আছে, যে ক্যালসিয়াম কার্বনেট যদি তুমি হিট কর, ক্যালসিয়াম কার্বনেটের হিটিং ইফেক্ট তোমরা পড়েছিলে কোথায় বলো তো? এস ব্লকেও পড়লে, ক্লাস 10-এও যখন রাসায়নিক গণনা পড়ছিল তখনও কিন্তু পড়ে এসেছো, অনেকবার দিয়েছিল যে ক্যালসিয়াম কার্বনেট যদি হিট করা হয় ওইখান থেকে কত পরিমাণে এদিক থেকে কার্বন ডাইঅক্সাইড তুমি পাবে, কত আয়তনের কার্বন ডাইঅক্সাইড তুমি পাবে, কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাবে, এরকম বিক্রিয়া তুমি পড়ে এসেছো, বা এরকম যে অঙ্কগুলো ছিল সেগুলো তুমি করে এসেছো একটা সময়। এবার এর মধ্যে হয়েছে কি বলতো? যখন তুমি হিট করেছো, হিট করার ফলে কি উৎপন্ন হয়েছে? এখানে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম অক্সাইড। সম্পূর্ণ ভেঙে যায় না পার্সিয়ালি ভেঙেছে সেটা বলো না? সম্পূর্ণ পার্সিয়াল? পার্সিয়াল, সবটা ভেঙে যায় না। সবটা ভেঙে গেলে Ca+2 আর CO3 2- হওয়ার কথা আছে, কিন্তু সবটা ভাঙেনি। এখানে ক্যালসিয়ামের মধ্যেও অক্সিজেন আছে আর কার্বনের মধ্যেও কিন্তু অক্সিজেন আছে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কি আছে এখানে বলো তো? কার্বন ডাই অক্সাইড। বলবে স্যার তাহলে এখানে স্যার বিক্রিয়কটাকে? স্যার এখানে বিক্রিয়া হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। স্যার এখানে যদি ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ক হয় তাহলে বিক্রিয়াজাত পদার্থ কারা স্যার? ক্যালসিয়াম অক্সাইড আর কে? আমাদের কার্বন ডাই অক্সাইড। বলছে দাদা এর পার্থক্যটা কোথায় আসছে? পার্থক্যটা কি তাহলে এদের মধ্যে? ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কঠিন, মনে থাকবে। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কঠিন, কিন্তু কার্বন ডাই অক্সাইড কেমন স্যার? গ্যাস। তাহলে এদের যে ভৌত অবস্থা সেটা ডিফারেন্ট হলো। এছাড়া স্যার কি ডিফারেন্ট বলুন তো? ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা সল্ট, হলো তো? ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা সল্ট। ক্যালসিয়াম অক্সাইড এক প্রকার কেমন অক্সাইড। কেমন অক্সাইড? স্যার ক্ষারীয় অক্সাইড। কি করে বললেন? কারণ এইটা যখন জলে যায় তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। স্যার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি হবে বলো তো? বলো জলদি করে বলো। CaOH2। আচ্ছা ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কেমন? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, অ্যাসিডিক অক্সাইড তুমি বলতে পারো।
অ্যাসিডিক অক্সাইড মানে যারা জলীয় দ্রবণে বিয়োজিত হবে না এখানে, মানে যারা জলীয় দ্রবণে গিয়ে অ্যাসিড উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড অ্যাসিড উৎপন্ন করে দেয়। হ্যাঁ, কি উৎপন্ন করে বলো তো? কি অ্যাসিড উৎপন্ন করে? কার্বনিক অ্যাসিড। সেই জন্যই তো বলা হয়, ঘরের লোক কেন বলে, বা তোমাকে আমিই বলছি, বেশি কোল্ড ড্রিঙ্কস খাও না, কারণ কার্বোনেটেড ড্রিঙ্কস। কার্বোনেটেড ড্রিঙ্কস মানে ওর মধ্যে হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইডই কুড়ানো থাকে। এবার তোমার স্টোমাকের অ্যাসিড আছে HCl, যার পিএইচ 1.2 এর কাছাকাছি। আবার তুমি বেশি বেশি করে CO2 কে আবার ঢক 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 করে খাচ্ছ, তাহলে CO2 কে যদি আবার তুমি যাচ্ছ, তাহলে তোমার যে স্টোমাকের পিএইচটা গড়বড় হবে। যদি স্টোমাকের পিএইচ গড়বড়ে যায়, সেক্ষেত্রে তোমারই প্রবলেম। কি বলা হয়, অনেক সময় একটা মিসকনসেপশন থাকে যে বিয়ে বাড়ি, বুঝনো বাড়ি, পৈতা বাড়ি বা যে কোনো বাড়ি তুমি খেয়ে নিচ্ছ, আর প্রচুর খেয়ে নিয়েছে স্যার, বিশাল খেয়ে নিয়েছে স্যার, অনেক পেট ভর্তি হয়ে গেছে স্যার, পেটটা ফুলে গেছে স্যার। তখন কি বলা বলো তো, না একটু স্যার কোল্ড ড্রিঙ্কস দিন, বেশ খাই, হজম হয়ে যাবে। উল্টা হয় প্রসেসটা, হজম হয় না, বরঞ্চ অম্বলটাই বেশি করে। কারণ কি বলতো, কারণ এর নেচারই তো কার্বন ডাইঅক্সাইড, নেচারই তো অ্যাসিডিক। তাহলে অ্যাসিডে যদি আবার অ্যাসিড পড়ে, তাহলে আমাদের প্রবলেম আবার হয়েছে। আশা করি ক্লিয়ার। আই হোপ তোমরা এনজয় করছো কেমিস্ট্রিটাকে। এবার আসছে আমাদের সোডিয়াম। মানে স্যার সোডিয়াম, আচ্ছা ঠিক আছে, সোডিয়াম। সোডিয়াম কার সাথে বিক্রিয়া করছে স্যার? জলের সাথে। সোডিয়ামকে যদি জলের সাথে ফেলে দাও, সোডিয়াম জলের মধ্যে আগুন জ্বালিয়ে দেবে। সোডিয়াম ইজ ভেরি 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 মাচ ডেঞ্জারাস এলিমেন্ট। কার জন্য? জলের জন্য। জলকে সহ্য করতে পারে না, জলে ফেললেই হচ্ছে, জলে ফেললেই সে একদম বাস্ট করবে, পুরো বোম বাস্ট হবে, জল বোমা হয়ে যাবে, পুরো জলের বোমা। হলো কি উৎপন্ন করবে তার ফলে? তার ফলে উৎপন্ন হবে এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? আর কি উৎপন্ন হবে স্যার এই দিক থেকে? হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার হয়ে গেছে স্যার, সম্পূর্ণ ক্লিয়ার। তারপরে দেখো না, তারপরে কে আছে? তারপরে আছে স্যার এখানে যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। নাইট্রোজেনের সাথে যখন আমরা হাইড্রোজেনের বিক্রিয়া ঘটায়, তখন স্যার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এখানে স্যার তিনজনের তো গ্যাস, তো কি হয়েছে? তাহলে একটা কথা বলুন, তাহলে নাইট্রোজেনের যে প্রকৃতি, হাইড্রোজেনের প্রকৃতি আলাদা হবে? অবশ্যই হবে, কেন হবে না? তাহলে নাইট্রোজেনের যেটা প্রকৃতি হবে, সেটা হাইড্রোজেনের প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা হবে? অবশ্যই হবে। স্যার এখানে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে হচ্ছে তাহলে স্যার অ্যামোনিয়ার বৈশিষ্ট্য নাইট্রোজেনের থেকে আলাদা? অবশ্যই। স্যার হাইড্রোজেনের থেকেও আলাদা? অবশ্যই। তাহলে অ্যামোনিয়া গ্যাস যেটা উৎপন্ন হলো, তার যে বৈশিষ্ট্য হবে, তার বিক্রিয়কের থেকে সম্পূর্ণ আলাদা হবে। এমনকি যারা বিক্রিয়ক আছে, তাদের বৈশিষ্ট্য পরস্পরের থেকে আলাদা হবে। রাসায়নিক বিক্রিয়া, এই টপিকটা তোমাদের ক্লিয়ার। তারপরে দেখো না, এইটাও তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে অ্যামোনিয়া থেকে কিন্তু আবার আমাদের ইউরিয়া প্রস্তুত করা যায় হেবার পদ্ধতির মাধ্যমে। NH2 বলো, তারপরে CONH2, কার সংকেত স্যার? ইউরিয়া। কিসে ব্যবহার হয় স্যার? জৈব সার হিসেবে। হলো ক্লিয়ার? তারপরেরটা দেখো না, এখানে সালফারের জারণ ঘটাচ্ছে। স্যার জারণ মানে? জারণ বিজারণ বিক্রিয়া তোমাদের পড়াবো, যখন কোনো মৌলের সাথে বা কোনো যৌগের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যায়, বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয়ে যায়, তখন তাকে জারণ বলা হয়। অথবা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী, যখন কোনো মৌল থেকে অথবা কোনো যৌগ থেকে ইলেকট্রন মুক্ত হয়, তখন স্যার তাকে জারণ বলা হয়। তাহলে সালফার তুমি এখানে জারণ ঘটাচ্ছ। আচ্ছা, যদি স্যার সালফার এখানে জারণ ঘটায়, সেক্ষেত্রে স্যার উৎপন্ন হচ্ছে কি বলুন তো? সালফার ডাইঅক্সাইড স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে স্যার বিক্রিয়ক কারা? সালফার আর অক্সিজেন পরস্পরের সাথে স্যার বিক্রিয়া করছে, তাহলে স্যার উৎপন্ন করছে বলুন তো? কি উৎপন্ন করছে? সালফার ডাই অক্সাইড গ্যাস। আই হোপ তোমাদের বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। হলো? এবার আমাদের যেটা দেখতে হবে, যে রাসায়নিক বিক্রিয়া স্যার আমরা করছি, তাহলে স্যার এর বৈশিষ্ট্য কি হবে বলুন তো? একটু ভালো করে বলুন তো, বৈশিষ্ট্যগুলো ভালো করে বলুন। দেখো কি দিয়েছে, বলছে সম্পূর্ণ পারমাণবিক ঘটনা। বিক্রিয়া, যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে, ইটস টোটালি এই অ্যাটমিক ফিনোমিনা বা অ্যাটমিক প্রসেস। অ্যাটমিক প্রসেসটা ডাল্টন বলেছিল, পরবর্তীকালে সেটা ভুল প্রমাণ করলো। এখন তোমরা বড় হয়েছো, এখন তোমরা জানো, বাচ্চাদের মতো কথা বললে তো হবে না। স্যার পারমাণবিক ঘটনা সম্পূর্ণ আমরা মানতে পারছি না স্যার। কেন? স্যার আমরা এখন জানি যে অ্যাটমসের মধ্যে থাকে সাবসেল, সেল, সাবসেল, অরবিটাল। স্যার অরবিটালস হচ্ছে the space around the nucleus where the probability of finding electron is at 90%. আমরা স্যার এটা জানি। আর স্যার আমরা এটাও পড়েছি যে ইলেকট্রন ক্লাউড। স্যার ইলেকট্রন ক্লাউডে কেবলমাত্র রাসায়নিক বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারে, আর কেউ করে না, আর কেউই করে না। তাহলে আমরা এইটা যদি বলি সম্পূর্ণ পারমাণবিক ঘটনা, সেটা বলাটা আমাদের ক্ষেত্রে এই লেভেলে ভুল। ছোটবেলাতে ঠিক ছিল, এখন তুমি সেটা বলতে পারো না। এখন তুমি কি বলবে? স্যার ইলেকট্রন ক্লাউড পার্টিসিপেট করে ইন কেমিক্যাল রিঅ্যাকশন। হয়েছে ক্লিয়ার? দেখো এবারে আমাদের কোনো মৌলের যে পরমাণু আছে, কোনো মৌলের পরমাণু আছে, সোডিয়াম মৌলের পরমাণু তুমি ধরো বহিস্থ কক্ষে, লাস্ট কক্ষে একটা মাত্র স্যার ইলেকট্রন আছে,
ক্লিয়ার? তাহলে এবার এই যে সেলগুলো আছে বা সাবসেল বা অরবিটালস আছে, তারা স্যার কি ধারণ করে রাখে? ইলেকট্রন, হুইচ ফার্দার পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়াকশন। অবশ্যই স্যার। স্যার এই ইলেকট্রনগুলো কোন ইলেকট্রনগুলো পার্টিসিপেট করে স্যার? ভ্যালেন্স ইলেকট্রনগুলো। স্যার ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? ভ্যালেন্স ইলেকট্রন মানে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন। আর একটা জ্ঞান শুনে না, সর্ববহিস্থ কক্ষের যে আগের কক্ষটা হয় তাকে বলা হয় কি? পেনাল্টিমেট সেল। হলো তার ভিতরে কক্ষটাকে মানে n-2টাকে কি বলা হয়? আলটিমেট সেল। মনে রাখ। হলো ক্লিয়ার? তারপরে দেখো ভ্যালেন্স সেল, পেনাল্টিমেট, আলটিমেট, ভ্যালেন্স সেল, পেনাল্টিমেট, আলটিমেট। তারপরে বলেছে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উৎপাদন বা শোষণ হতেই হবে। রাসায়নিক বিক্রিয়ায় তাপের উৎপাদন হতে পারে অথবা শোষণ হবেই হবে, মানে একদম জোর গলায় বলছে হতেই হবে। কারণ কি স্যার? কেন? সে যদি না হতো তাহলে কি হতো? একটা জিনিস ভেবে দেখো, যখন যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন তখন নতুন বন্ধন তৈরি হয়, পুরনো বন্ধন ভেঙে যায়। যখন যখন তোমরা স্কুল চেঞ্জ করো তখন তখন তোমাদের পুরনো বন্ধু ভেঙে যায়, নতুন বন্ধু তৈরি হয়। যখন যখন, বাকিটা আমি কিছু বলবো না, থাক। কি হলো বলতো? যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তাপ উৎপন্ন বা শোষণ হবে। যদি শোষণ হয় সেটা কেন হবে স্যার? সেটা এই জন্যই হবে যাতে তাদের রাসায়নিক বন্ধনগুলোকে ভেঙে যায়। রাসায়নিক বন্ধনগুলোকে ভেঙে দাও। কি করে ভেঙে দাও? একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দাও। ভেঙে দিয়ে নতুন বন্ধন সৃষ্টি করার জন্য আগাও। লাইফের এটাই রুল। লাইফের এটাই রুল। তুমি যত আগাবে তোমার পুরনো বন্ধন ভেঙে ভেঙে যাবে, নতুন বন্ধন তৈরি হয়ে হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে পুরনো বন্ধন রয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে পুরনো বন্ধন থাকে না। সবাই সেই ভাগ্যবান হয় না যে সবার পুরনো বন্ধন রয়েই যায় সারা জীবন। হয়েছে ক্লিয়ার? এবারে দেখো, তাহলে রাসায়নিক এটা তো গেল। যেমন এই যে ক্যালসিয়াম কার্বোনেটের উপর যদি তুমি হিট প্রয়োগ করো বা তাপ প্রয়োগ করো সেক্ষেত্রে কি উৎপন্ন হবে স্যার? সেক্ষেত্রে উৎপন্ন হবে স্যার ক্যালসিয়াম অক্সাইড আর CO2 পড়ে এলে। এবং এর মধ্যে তাপের প্রয়োগ কিন্তু ছিল। তাপ কিন্তু আমাদের স্যার দিতে হয়েছে, যার জন্য স্যার বিক্রিয়াটা ঘটে। ক্লিয়ার? যার জন্য স্যার আমরা বিক্রিয়াটা ঘটাতে পেরেছি বা বিক্রিয়াটা হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড স্যার উৎপন্ন হয়েছে। তাপ নিয়েছে। তাপ নেওয়াকে কি বলা হয় বলতো? এন্ডোথার্মিক প্রসেস। স্যার এন্ডোথার্মিক মানে যে সমস্ত বিক্রিয়া তাপ গ্রহণের মাধ্যমে কমপ্লিট হয় তাকে কি বলা হয়? এন্ডোথার্মিক প্রসেস। হলো ক্লিয়ার? এন্ডোথার্মিক প্রসেস। অথবা যে সমস্ত বিক্রিয়া শেষে তাপ উৎপন্ন হয় তখন তাকে কি বলা হয় বলতো? এক্সোথার্মিক প্রসেস। কি বলা হয়? এক্সোথার্মিক প্রসেস মানে তাপ বহির্ভূত হচ্ছে। তাপ বহির্ভূত হচ্ছে, এখানে তাপ ব্যবহার করছে। এন্ডো মানে ভিতর, এখানে এন্ডো মানে কি? ভিতরে। বায়োলজিতে পড়েছো এন্ডো এক্সো মিজো। তাহলে এন্ডো মানে কি? এন্ডো মানে আছে ভিতরে, হলো ইনসাইড। এবারে ইনসাইড মানে কি? এটা এখানে, এখানে এটা ইনসাইড তুমি বলো না, এখানে হচ্ছে ব্যবহার করছে। এক্সো মানে কি? এখানে রিলিজ করছে। এখানে এক্সো মানে কি? রিলিজ করা। আর বায়োলজিতে কি ছিল? এক্সো মানে বাইরে, রিলিজ করা। হলো হিট রিলিজ করছে। আই হোপ তোমাদের এটা ক্লিয়ার। তারপরে কি বলেছে বলতো? যে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থের সমস্ত ধর্ম বিক্রিয়কের ধর্মের তুলনায় পৃথক হয়, কারণ লিখায় আছে আবার সেম জিনিস, কারণ আমি একটু আগে এক্সপ্লেন করে দিয়েছি। ওল্ড বন্ড ব্রেকস অ্যান্ড নিউ বন্ডস আর ফর্ম। হয়েছে ক্লিয়ার? কি ধর্ম? ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পূর্ণরূপে কেমন হয়? ডিফারেন্ট, ডিফারেন্ট, ডিফারেন্ট। এবারে দেখো রাসায়নিক বিক্রিয়া কত প্রকারের হয়ে থাকে। এটা সব থেকে জরুরি এই জিনিসটা জানা যে রাসায়নিক বিক্রিয়া কত প্রকারের হয়ে থাকে। দেখো প্রকারভেদ যদি আমরা স্পিডের ভিতরে দেখি যে রাসায়নিক বিক্রিয়া কত ফাস্ট কমপ্লিট হচ্ছে, একটা রাসায়নিক বিক্রিয়া আসলে কত ফাস্ট কমপ্লিট হচ্ছে, তার ভিত্তিতে কিন্তু রাসায়নিক বিক্রিয়াকে 3 ভাগে ভাগ করা যায়। এক নাম্বার কি বলতো? এক নাম্বার আছে আমাদের ভেরি স্লো রিয়েকশন, একদম ধীরে 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 চলছে। ভেরি স্লো রিয়েকশন হচ্ছে গরুর গাড়ি, বুঝলে? ভেরি স্লো রিয়েকশন হচ্ছে গরুর গাড়ি। ভেরি ফাস্ট রিয়েকশন হচ্ছে ল্যাম্বরগিনি। হলো। আর মডারেট রিয়েকশন হচ্ছে সুইফট ডিজায়ার বা অল্টো। মনে রাখো। তাহলে গরুর গাড়ি, অল্টো আর ল্যাম্বরগিনি, তিনটার মধ্যে পার্থক্য আছে। ল্যাম্বরগিনির মানে যে স্পিড হয় সেটা কেমন হয়? অনেক বেশি হয়। সেই জন্য সেটা কেমন হবে? ভেরি ফাস্ট রিয়াকশন। মডারেট রিয়াকশন ধীরে ধীরে চলবে, অল্টো। হলো তো? আর খুবই ধীরে ধীরে চলবে গরুর গাড়ি। ক্লিয়ার? তারপরে দেখো কোথায় ব্যবহার স্যার এটার আছে, দেখো লেখা আছে কোথায়? কেমিক্যাল কাইনেটিক্স। কোন ক্লাসে যে আমরা পড়বো? ক্লাস 12। তারপরে দেখো স্যার আছে, স্যার এখানে দেখা যাচ্ছে হিট চেঞ্জ অন দ্য বেসিস অফ হিট চেঞ্জ। ওটিবিও মানে হচ্ছে অন দি বেসিস অফ, ভিত্তিতে। কার ভিত্তিতে দেখছি? হিট চেঞ্জ। এই মাত্র দেখে এলাম এক্সোথার্মিক এন্ডোথার্মিক। বুঝে গেছি স্যার। তারপরে তারপরে আসছে অন দ্য বেসিস অফ ডাইরেকশন। স্যার এটাও আমরা জানি
দু প্রকারের চেঞ্জ হয়ে থাকে স্যার, রিভার্সিবল আর নন রিভার্সিবল। স্যার আপনি এটাও বললেন যে আমরা যখন ইকুইলিব্রিয়াম কমপ্লিট করব তখন ইকুইলিব্রিয়ামের মধ্যে কেবলমাত্র এবং কেবলমাত্র আমরা এই যে এই রিয়াকশনটাকে শুধু দেখবো, আর কোনো রিয়াকশনকে স্যার দেখবো না। এটার উপরে স্যার সম্পূর্ণ ইকুইলিব্রিয়াম দাঁড়িয়ে আছে। তারপরে স্যার কি আছে, তারপরে আছে অন দ্য বেসিস অফ নেচার। এইটা খুব গুরুত্বপূর্ণ, নেচারের ভিত্তিতে। অন দ্য বেসিস অফ নেচার মানে রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি কেমন, রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুযায়ী কত প্রকারের বিক্রিয়া হয়ে থাকে সেটা এবার দেখো। এবারে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট সিনথেসিস অর কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন রিয়াকশন স্যার মানে যখন তোমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া পড়াবো তখন সম্পূর্ণ এই টপিকটাকে ওইখানে যেই কিন্তু পড়াবো, এখন শুধু জেনে দাও অন দ্য বেসিস অফ নেচার অফ রিয়াকশন, কারণ জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যেই সবকিছু হলো। তারপরে স্যার কি আছে, তারপরে আছে স্যার ডিকম্পোজিশন রিয়াকশন। স্যার ডিকম্পোজিশন মানে আমরা জানি না স্যার, ডিকম্পোজিশন মানে এবারে বোঝার চেষ্টা করো ডিকম্পোজিশন মানে কি। স্যার ডিকম্পোজিশন মানে কি, ডিকম্পোজিশন মানে হচ্ছে ডি, যেখানে যেখানে তুমি ডি পাবে, যেমন হচ্ছে ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডি মানে হচ্ছে বিয়োজন, ডি মানে কি বিয়োজন বা বেরিয়ে যাওয়া, বিয়োজন বাদ দেওয়া, কি দেওয়া বাদ দেওয়া, শুধু বাদ লিখলাম এখানে বাদ হলো। তাহলে ডিকম্পোজিশন রিয়াকশন যদি তোমাদের করতে হয়, যদি জিনিসটাকে ভাঙতে হয়, ডিকম্পোজ মানে ভেঙে দেওয়া, ভেঙে ফেলা হলো। তাহলে ডিকম্পোজ যেমন হচ্ছে ডিকে, ডেড এন্ড ডিকে ম্যাটার যখন ডিকম্পোজ হয়, তোমরা বায়োলজিতে পড়েছিলে যখন তুমি 5 কিংডম ক্লাসিফিকেশন পড়ছিলে তখন পড়েছো আশা করি, যে কিভাবে হয় ছত্রাকগুলো কি করে ডিকম্পোজ করে, ব্যাকটেরিয়া কি করে ডিকম্পোজ করে, কি করে এনজাইম রিলিজ করে, কিভাবে তারা সিক্রেট করে, তারপরে তারা ওই দিক থেকে অ্যাবজর্ব করে, সব কিছু পড়েছো যখন কিংডম, তুমি এই দিক থেকে কিংডম ফাঞ্জাই পড়ছিলে তখন অবশ্যই পড়েছো। তারপরে দেখো স্যার মোটামুটি সবটাই জানে, ফিজিক্সটাও জানি, কেমিস্ট্রিও জানি, বায়োলজিটাও সামান্য করে জানি। এবারে দেখো মানে কেমিস্ট্রি তো টিচার, বাকি সবটাই জানি। এবারে দেখো ডিকম্পোজিশন রিয়াকশনের মধ্যে কত প্রকার ভাবে তুমি ভাঙতে পারো একটা রিয়াকশন, সরি একটা যৌগকে তুমি কত প্রকার ভাবে ভাঙতে পারো। যখন তুমি জিনিসটাকে ভাঙবে তখন তখন তোমাকে শক্তি দিতে হবে। শক্তির দেখো তিনটা রূপ এখানে লেখা আছে। এক নাম্বার তুমি তাকে হিট দাও, তাপ শক্তি দাও, অথবা তুমি এখন তড়িৎ শক্তি দাও, অথবা তুমি এখানে আলোক শক্তি প্রয়োগ করো। তিনটা শক্তি প্রয়োগের মাধ্যমে, তাপ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, তিনটা শক্তির প্রয়োগের মাধ্যমে তুমি একটা যৌগকে ভেঙে অন্য যৌগে রূপান্তর করতে পারো। পুরো ক্লিয়ার? তারপরে কি আছে বলতো, তারপরে আছে আমাদের সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন। স্যার সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়েকশনের কথা তুমি কখনো শুনিনি। তুমি একটা জিনিস শুনেছো, যখন তুমি হাইড্রোজেন বা এস ব্লক পড়ছিলে তখন হচ্ছে কি রিঅ্যাক্টিভিটি সিরিজ পড়েছো। রিঅ্যাক্টিভিটি সিরিজটা আমি রিডক্সেও পড়াবো তোমাদের, ওখানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলে, যেটা ক্লাস 12 এর ইলেকট্রোকেমিস্ট্রিতে আছে, সেটাও তোমাদের রিডক্স রিঅ্যাকশনে আমাকে পড়াতে হবে, কারণ দুটো চ্যাপ্টার একই। বুঝতে পারলে? তাহলে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট স্যার মানে যখন তোমাদের রিডক্স পড়াবো তখন বলবো। তারপরে স্যার এখানে আছে ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। স্যার ডবল ডিসপ্লেসমেন্টের কথা আমি আজ পর্যন্ত শুনিনি। শুনেছো কখন বলো তো? ক্লাস 7-এ শুনেছিলে, বিনিময় বিক্রিয়া। বুঝতে পারলে? বিনিময় বিক্রিয়া, ডবল ডিসপ্লেসমেন্ট। স্যার ডবল ডিসপ্লেসমেন্টের মধ্যেই কিন্তু পড়ে কারা? স্যার নিউট্রিলাইজেশন। স্যার নিউট্রিলাইজেশনটা সামান্য শোনা শোনা লাগছে, পড়েছিলে ক্লাস 7-এ কখন, সরি ক্লাস 7, ক্লাস 9-এ কখন, যখন তুমি অ্যাসিড ক্ষার এবং লবণ পড়ছো। অ্যাসিড ক্ষার লবণে পড়ছিলে যে আমাদের প্রশমন বিক্রিয়া, অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, ওই জিনিসটাকে নিউট্রিলাইজেশনই বলা হয়ে থাকে। আর লাস্টে কি আছে? প্রেসিপিটেশন রিঅ্যাকশন। স্যার প্রেসিপিটেশন মানে কি? অদক্ষেপণ বিক্রিয়া। স্যার এখানে অদক্ষেপ সৃষ্টি হচ্ছে। স্যার অদক্ষেপ মানে আমরা স্যার ভুলে গেছি, ঠিক আছে, যখন তোমাদেরকে আমি পড়াবো জারণ বিজারণ বিক্রিয়া তখন বলবো। তারপরে স্যার এটা আমাদের অ্যাপ্লিকেশন কোথায় আমরা পড়ছি কেন স্যার? এইটার অ্যাপ্লিকেশন পাবে তুমি আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, হলো, সল্ট অ্যানালাইসিস চ্যাপ্টারে, আর কোথায় দুটো জায়গাতে পাবে। আর এই যে প্রকৃতি সেটা কেমন হবে? নন রিভার্সিবল টাইপ। তাহলে দু প্রকার রিঅ্যাকশন ছিল, রিভার্সিবল রিঅ্যাকশন আর নন রিভার্সিবল রিঅ্যাকশন। সের মধ্যে এখানে আসবে নন রিভার্সিবল টাইপ। তাহলে এতটা তোমরা বুঝতে পারলে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা কি বলতো, যে রাসায়নিক বিক্রিয়ার যে পরের বৈশিষ্ট্য, সেই পরের বৈশিষ্ট্যটা এবারে দেখো। পরের বৈশিষ্ট্য আমাদের বলছে যে বিক্রিয়ার ফলে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা সর্বদা ধ্রুবক থাকে। কি মানে? যখন একটা রাসায়নিক বিক্রিয়া স্যার হয় তখন স্যার কি হয়, তখন আমরা ছোটবেলাতে পড়েছিলাম যে রাসায়নিক বিক্রিয়া যখন হলো এবং রাসায়নিক বিক্রিয়া যখন শেষ হলো, মানে কমপ্লিট প্রসেস যখন কমপ্লিট হয়ে গেল, তখন ওর মধ্যে যে পরমাণুর সংখ্যা ছিল, কার মধ্যে, কার মধ্যে, বিক্রিয়কের মোট পরমাণুর সংখ্যা স্যার কার সাথে সমান হবে? বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণুর সংখ্যার সাথে স্যার কেমন হবে? সমান। এই রুলসটাকে কি বলা হয়ে থাকে? প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন। প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন। জানি না তোমরা কোথায় টিউশন পড়ো বা কোনো কোচিংয়ে পড়ো কিনা অনলাইন, আশা করি সেখানে পড়াবে। এই জিনিসটা প্রথম চ্যাপ্টারে তো ছিল, জেনে নাও, যদি না পড়ে শিখে নাও। এখানে খুবই সিম্পল, যে বিক্রিয়ার
আগে যে পরিমাণ পরমাণুর সংখ্যা ছিল সেইটাই কিন্তু বিক্রিয়া শেষেও সেই পরমাণু সংখ্যাটাই থাকবে, তাকেই বলা হয় পিওএসি, যাকে বলা হয় প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন। এবারে এই প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশনের ভিত্তি করেই কিন্তু সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়ার যে ব্যালেন্সিং বা রাসায়নিক সমীকরণের যে ব্যালেন্সিং সেটা কিন্তু দেওয়া হয়। ক্লিয়ার? দেখো এখানে একটা দেওয়া আছে সামেশন অফ অ্যাটমস অফ বোথ দি সাইড। এখানে বোথ সাইড বলতে কাকে বোঝাচ্ছে বলতো? এখানে বোথ সাইড বলতে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থকে বোঝাচ্ছে। কেমন হবে তারা? সবসময় কনস্ট্যান্ট হবে, আর সেটা আমাদেরকে করে করে যেতে হবে। এইটাকে করাই হচ্ছে আমাদের কি, এই কনস্ট্যান্ট করার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি বলতো? ব্যালেন্সিং। আর কিছু না। ব্যালেন্সিং কোনো ভয়ানক জিনিস নয়, এইটাকেই ব্যালেন্সিং বলে। এটাই হচ্ছে আমাদের কি, ব্যালেন্সিং। এটা আমাদের ব্যালেন্সিং বা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সমতা বিধান নির্ণয়, যেটাকে বলা হয় ছোটবেলার সমতা বিধান বলতে, এটা এখন ব্যালেন্সিং বলবে। একই ব্যাপার ইংলিশে, তখন বাংলাদেশে হলো। তো ফর্মুলা ফর ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশন হয়েছে ক্লিয়ার। তারপরে দেখো সাম বেসিক কনসেপ্ট। এবারে কিছু বেসিক কনসেপ্টকে দেখো না, দিয়ে আমরা ব্যালেন্সিং দেখছি। দেখো এবার আমাদের যেটা জানতে হবে আর যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে কি বলতো? দেখো এবার যেটা আমরা জানতে হবে এবং শিখতে হবে সেটা কি বলতো? সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে আমরা ব্যালেন্সিং কি করে করি। মানে সেই যে কনস্ট্যান্ট বললাম যে বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা সমান বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা, জিনিসটাকে কনস্ট্যান্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা এখানে শিখি। তাহলে এবার এটা বোঝার চেষ্টা করো তোমরা যে একটা বেসিক কনসেপ্টকে প্রথমে দেখো। এখানে কি লেখা আছে বলো তো? NH4 দিয়ে লেখা আছে সম্পূর্ণ ব্র্যাকেটে এন, হলো। এবারে এই যে এনটা লেখা আছে, এনটা, এই এনটাকে বলা হয় কি, সাবস্ক্রিপ্টের নাম্বার। সাবস্ক্রিপ্ট, ওই পোর্শনটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, ওই সংখ্যাটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট নাম্বার। ক্লিয়ার? এবার এটা দেখো তুমি ভালো করে, এই জায়গাটাকে একবার লক্ষ্য করে দেখো যে এই এক্সাম্পলটা তুমি একবার দেখো। তাহলে এই সংখ্যা দিয়ে সাবস্ক্রিপ্টের নাম্বার দিয়ে ভিতরে ব্র্যাকেটের ভিতরে যারাই আছে তাদের সাবস্ক্রিপ্টকেও কিন্তু তুমি এই সংখ্যা দিয়ে গুণ করতে পারো। যেমন তুমি যদি এই এক্সাম্পলটাকে যদি কনসিডার করে দেখো, এই এক্সাম্পলটাকে কনসিডার করে দেখো, তাহলে এখানে কি আসবে বলো তো? এন এর নিচে আসবে কত? আমাদের কতগুলো এন আছে? এন মানে নাইট্রোজেন কতগুলো আছে? এন সংখ্যক নাইট্রোজেন আছে। আর কি আছে এর মধ্যে স্যার? এর মধ্যে স্যার 4n সংখ্যক হাইড্রোজেন আছে। 4n সংখ্যক হাইড্রোজেন আছে। এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের মানে, বুঝতে পারলো? এবার তার পরে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো স্যার এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লেখা আছে, ঠিক আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের নিচে স্যার 2 লেখা আছে, সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের যে নাম্বারটা আছে সেই সাবস্ক্রিপ্টের নাম্বারটা তুমি একবার এখানে দেখো। এই 2 দিয়ে তুমি হাইড্রোজেনকেও গুণ করতে পারবে, এই 2 দিয়ে তুমি অক্সিজেনকেও গুণ করতে কিন্তু পারবে, হলো। যখন তুমি হাইড্রোজেনকে গুণ করবে অক্সিজেনকেও গুণ করবে, সেক্ষেত্রে যে ক্যালসিয়াম, সে ক্যালসিয়ামটা দিকে এলো, আর এদিক থেকে স্যার অক্সিজেনকে আমি 2 দিয়ে গুণ করেছি, আর স্যার হাইড্রোজেনকে আমি 2 দিয়ে এখানে গুণ করেছি, সম্পূর্ণ মানেটাই তাই। এবারে যখন 2 আর 2 কমন হয়ে গেছে, স্যার এখানে 2 আর 2 কমন হয়ে গেছে, যখন 2 আর 2 কমন হয়ে গেছে তুমি 2 কে কমন নিয়ে নাও। 2 কে কমন নিয়ে নেওয়ার ফলে কি হবে? সি এ রয়ে গেল, দিয়ে তুমি কমন নেওয়ার পর সবটাকে ব্র্যাকেট দিলে, ও এইচ লিখলে, দিয়ে ওই 2টাকে তুমি সাবস্ক্রিপ্টে লিখে দাও। ওই 2টাকে কোথায় লিখে দেবে তুমি? সাবস্ক্রিপ্টে লিখে দাও। সেক্ষেত্রে তোমার প্রকাশ হয়ে যাবে কি, আমাদের কেমিক্যাল ফর্মুলা। বলে স্যার এটা অ্যাপ্লিকেশনটা কোথায় আছে? যখন ব্যালেন্সিং করবো তখন তোমাদের আমি দেখাবো। একটা কথা বলে দিই যে ব্যালেন্সিং এর কতগুলো রুলস আছে সেগুলো একবার দেখো। যেটা আমি এখন শেখাবো তোমাদের সেটা হচ্ছে প্রথমে যে হিট এন্ড ট্রায়াল। হিট এন্ড ট্রায়াল তোমরা এখন কিছুটা করে নাও, মানে তারপরে যখন আমরা রিডক্স রিঅ্যাকশন পড়বো তখন এই দুটো যে আমাদের মেথড লেখা আছে, এক নাম্বার আছে অক্সিডেশন নাম্বার মেথড, জারণ সংখ্যার যে পদ্ধতি, আর একটা আছে ইলেকট্রন এক্সচেঞ্জ মেথড, হলো ইলেকট্রন এক্সচেঞ্জ মেথড। এই দুটো মেথড পড়বো কোথায়? যখন আমরা জারণ বিজারণ বিক্রিয়া করবো সেখানে। আচ্ছা স্যার ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে তুমি এবার এইটা দেখো যে যখন স্যার আমরা ব্যালেন্সিং করবো, ব্যালেন্সিং এর স্যার আমাদের প্রচন্ড প্রবলেম, বুঝতেই পারি না কোনখান থেকে ব্যালেন্সিং শুরু করবো। তার একটা সিকোয়েন্স আমি লিখে রেখেছি, সিকোয়েন্সটা যে সবসময় ফলো করতেই হবে এমন কোনো প্রকারের কোনো মানে নেই। কোনো প্রকারে একদম একটা কি বলবো, একটা তোমাদেরকে কোনো একটা বলা নেই আর কি, যে তোমাকে এটা করতেই হবে বা এই সিকোয়েন্সে চলতে হবে, অ্যাগ্রিমেন্ট কিছু নেই তোমাদের। প্রথমে সাধারণত প্রথমে ধাতুকে ব্যালেন্স করা হয়। প্রথমে তুমি ধাতুকে ব্যালেন্স করবে, দিয়ে তুমি অধাতুকে ব্যালেন্স করবে হাইড্রোজেন এবং অক্সিজেনকে ছেড়ে। দুজনেই কিন্তু অধাতু, হাইড্রোজেন অক্সিজেন দুজনে অধাতু হলেও ওদেরকে ছেড়ে দিয়ে প্রথমে যে সমস্ত বাকি ধাতুগুলো থাকবে তাদেরকে ব্যালেন্স করো। প্রথমে ধাতুকে ব্যালেন্স করো, দিয়ে তুমি অধাতুকে ব্যালেন্স করো, দেন তুমি এসো হাইড্রোজেন, তারপরে লাস্টে এসো অক্সিজেন। কিছু কিছু সময় তুমি এটাকে ইন্টারকনভার্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। কখনো কখনো তোমাকে হয়তো ব্যালেন্সিং এর মধ্যে প্রথমে অক্সিজেনকে ব্যালেন্স করতে হলো, দিয়ে হয়তো তুমি কখনো কখনো তারপরে তুমি হাইড্রোজেনকে ব্যালেন্স করছো।
এটাও কখনো কখনো হবে, চিন্তা করার কিছু নেই। এবারে ব্যালেন্সিং যখন আসছে আমি হিট এন্ড ট্রায়াল মেথডে, সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে সেটা এবারে দেখো। আশা করি নিয়মটা তোমাদের মনে আছে ব্যালেন্সিং করার। কি করতে হবে আমাদের বলো তো, যে বিক্রিয়ার ফলে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যা সর্বদা কেমন থাকে, ধ্রুবক থাকে। তাহলে এই জিনিসটাকে আমাকে কনস্ট্যান্ট বানাতে হবে, এইটাকে আমাকে কনস্ট্যান্ট বানাতে হবে। এই কনস্ট্যান্ট বানানোর প্রক্রিয়াটাকে আমরা ব্যালেন্সিং বলছিলাম। তাহলে এবার দেখো যে ব্যালেন্সিংটা আমরা করবো কিভাবে। যখন ব্যালেন্সিং আমরা করতে যাব, সেটা কিভাবে হয় সেটা এবার দেখো। দেখো এখানে প্রথমে যে এক্সাম্পলটা আছে, ছোটবেলার এক্সাম্পল, সবাই দেখেছো এক্সাম্পলটা, একদম ছোট একদম এক্সাম্পল। এখানে দেখো, এখানে কোনো ধাতু আছে না স্যার নেই, অধাতু আছে না স্যার নেই। কাকে প্রথমে ব্যালেন্স করবে? হাইড্রোজেন। হাইড্রোজেন কটা আছে স্যার এখানে? স্যার এখানে দুটো হাইড্রোজেন আছে। স্যার এখানেও তো দুটো হাইড্রোজেন আছে, স্যার তো ব্যালেন্স হয়ে গেছে, স্যার হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। স্যার অক্সিজেনটা ব্যালেন্স। অক্সিজেন কত আছে এখানে? স্যার এখানে একটা অক্সিজেন আছে স্যার, এখানে স্যার দুটো অক্সিজেন আছে। তাহলে স্যার কি করবো এবার আমি? কি করব? ভাবো কি করবে। যদি এখানে দুটো অক্সিজেন করতে হয়, ডান দিকে দুটো অক্সিজেন করতে হয়, সেক্ষেত্রে তুমি গুণ করবে 2 দিয়ে। তাহলে স্যার এখানে যে 2 দিয়ে গুণ করি, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু স্যার হাইড্রোজেন তো ব্যালেন্স হয়নি। কি করে বুঝলেন স্যার? কি করে আপনি বুঝলেন যে হাইড্রোজেন স্যার এখানে ব্যালেন্স হয়নি? আমাদেরকে উত্তর দিন। এই 2 দিয়ে তুমি একেও গুণ করতে পারো, এই 2 দিয়ে তুমি একেও গুণ করতে পারো। তাহলে দুজনকে যখন তুমি গুণ করছো, তাহলে কত আসবে? 2 × 2 মানে 4টা হাইড্রোজেন। 2 × 1 সাবস্ক্রিপ্টকে গুণ করো, প্রথমে শিখালাম সাবস্ক্রিপ্টকে গুণ করো। 2 × 1 মানে কত? দুটো অক্সিজেন। এখানে কতগুলো অক্সিজেন আছে বলো? দুটো অক্সিজেন। হলো ক্লিয়ার? তাহলে 2টা × 2টা 4টা হাইড্রোজেন। যখন 4টা হাইড্রোজেন ডান দিকে চলে আসছে, তাহলে বাঁ দিকেও কটা হাইড্রোজেন করবে তুমি? 4টা। আর 4টা করার জন্য তুমি কত দিয়ে গুণ করবে? সেই গুণ করবে 2 দিয়ে। তাহলে কিন্তু ব্যালেন্সিংটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, যে এই 2টা দিয়ে গুণ করলাম, এখানে 2 দিয়ে গুণ করলাম, এর নাম কি? তোমরা যখন তোমরা যখন প্রথম চ্যাপ্টারটা পড়ছিলে, তখন কিন্তু এই জিনিসটা একবার পড়েছিল। এই জিনিসটাকে কি বলা হয় জানো? তোমাদের জানা আছে কারণ? এই জিনিসটাকে বলা হয় স্টোইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা স্টোইসিওমেট্রিক গুণাঙ্ক। কি বলা হয় এটাকে? স্টোইসিওমেট্রিক গুণাঙ্ক। মনে থাকবে, এই সংখ্যাগুলোকে কি বলবে তোমরা? স্টোইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা স্টোইসিওমেট্রিক গুণাঙ্ক। কিছু না থাকলে আমরা কত ধরবো? সেখানে 1 আছে। আর এই স্টোইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো কাকে স্যার প্রকাশ করে? এই স্টোইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো মনে রাখবে মূল সংখ্যাকে প্রকাশ করে। কি করে? কিছুক্ষণ পরে তোমাদের আমি বলছি কিভাবে। তার পরের এক্সাম্পলটা প্রথমে একবার দেখো। স্যার এখানে নাইট্রোজেন ডাই অক্সাইড স্যার বিক্রিয়া করছে অক্সিজেনের সঙ্গে এবং উৎপন্ন করছে স্যার NO3 গ্যাস, নাইট্রোজেন ট্রাই অক্সাইড গ্যাস। এখানে স্যার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি স্যার, যখন আমরা অক্সিজেনকে যোগ করছি এদিকে বাঁ দিক সাইডে, তখন স্যার এদিকে 4টা অক্সিজেন আছে, আসছে যখন ডান দিকে আসছে তখন 3টা অক্সিজেন আছে। এবার কি করবো বলুন তো? স্যার দেখুন নাইট্রোজেন স্যার এখানে ব্যালেন্স আছে। স্যার এখানে নাইট্রোজেন একটা, স্যার এখানে নাইট্রোজেন একটা, ঠিক আছে। স্যার এখানে নাইট্রোজেন অক্সিজেন দেখুন 3টা, এখানে দুটো, আর এদিকে 2টা, 4টা, মোট 4টা অক্সিজেন আছে। কি করবো স্যার এবার? একটা জিনিস বোঝো, যে সবসময় পূর্ণ সংখ্যায় গুণ করতে হবে তার কোনো মানে নেই। তুমি ভগ্নাংশ দিয়েও গুণ করতে পারো। কখন করবে? রুলসটা আমার লিখা নেই, লিখে নিবে, আমি যেটা বলছি যা যা বলবো সব লিখবে। কখনো কখনো ভগ্নাংশ দিয়েও গুণ করা যায় যদি তুমি একটা মৌলিক অণুকে দেখতে পাও, সেক্ষেত্রে, শুধুমাত্র সেক্ষেত্রে। যেমন তুমি এদিকে যদি নাইট্রোজেনকে দেখতে পেতে N2, যেমন তুমি যদি দিক থেকে F2 কে দেখতে পাচ্তে F2 হলো H2 দিয়ে O2। এইভাবে এইভাবে তুমি যদি দেখতে পাও যে মৌলিক অণুগুলো এখানে O2 আছে, সেক্ষেত্রে তুমি সেই জায়গাতে ভগ্নাংশ দিয়েও কিন্তু গুণ করতে পারো। সব জায়গাতে সেটা পসিবল নয়, কেবলমাত্র যদি মৌলিক অণু থাকে সেক্ষেত্রে তুমি ভগ্নাংশ দিয়ে গুণ করতে পারো। কত আনতে হবে স্যার? মোট 3। একটা সংখ্যা ভাবো, এই জায়গাতে আমি কি সংখ্যা বসাবো যার জন্য এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটাকে গুণ করার ফলে এই সংখ্যার যোগফল এবং এই সংখ্যার যোগফল 3 চলে। ভাবো তো একবার দেখি, কত গুণ করবে বলো? কত গুণ করলে 3 চলে আসবে? এখানে 2 তো ফিক্সড আছেই, এখানে তুমি কত সংখ্যা দিয়ে গুণ করবে যার জন্য সংখ্যাটা 1 আসে? সেটা হচ্ছে হাফ। সেটা কত? হাফ। সেটা হাফ কেন দিয়ে গুণ করলাম? হাফ দিয়ে যদি গুণ করো, তুমি হাফ দিয়ে এবার 2 কে গুণ করে দেখো না কত আসছে। কত আসছে বলো? হাফ ইন্টু 2 মানে কত? হাফ ইন্টু 2 মানে কত বলো তো? 1। হাফ ইন্টু 2 মানে কত? 1। মানে অক্সিজেন কটা চলে এলো এখানে আমাদের? এই সম্পূর্ণ মানে একটা অক্সিজেন, এই সম্পূর্ণের মানে কটা অক্সিজেন? একটি মাত্র অক্সিজেন। তাহলে নাইট্রোজেনে স্যার দুটো অক্সিজেন, স্যার এখান থেকে পেয়ে গেছি একটা অক্সিজেন। কটা অক্সিজেন হলো? 3টা অক্সিজেন। আর স্যার এখানেও 3টা অক্সিজেন আছে। স্যার ব্যালেন্স হয়ে গেছে। বুঝতে পেরে গেছি, কোনো প্রবলেম আর নেই। স্যার আরো কিছু কোরান কোশ্চেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। চলো করো এবার আমার সাথে কোশ্চেন। এবার তোমার যদি মনে হয় স্যার এটা আমরা যদি ভগ্নাংশ থেকে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে চাই স্যার তখন কি করব,
তখন তুমি এই সম্পূর্ণ জিনিসটাকে থার্ড ব্র্যাকেট লাগাবে, সম্পূর্ণ জিনিসটাকে থার্ড ব্র্যাকেট লাগিয়ে 2 দিয়ে গুণ করে দাও। কেন স্যার 2 দিয়ে গুণ করছি? যখন তুমি 2 দিয়ে গুণ করবে, তুমি জিনিসটাকে কি করবে বলো তো? তাহলে এখানে আসবে কত? 2NO2, 2NO2 হলো। তারপরে কত আসবে? হাফ ইন্টু 2 মানে 1 চলে আসবে, মানে আসবে স্যার O2। তারপরে স্যার এই দিক থেকে আসবে 2NO3, 2NO3। এবার আবার তুমি সংখ্যাটাকে ক্রস চেক করে একবার দেখো স্যার, দুটো নাইট্রোজেন ব্যালেন্স স্যার, দুটো 2 4টা অক্সিজেন 6টা অক্সিজেন। এইদিকে দেখো 2টা 2 4টা অক্সিজেন, আর এদিকে 2টা অক্সিজেন 6টা অক্সিজেন, আর এইদিকে 3টা 2 কতগুলো অক্সিজেন? মোট 6টা অক্সিজেন, টোটাল ব্যালেন্স। এই জায়গাতে স্যার ব্যালেন্স আমরা করে দিয়েছি, বুঝে গেছি। তার পরেরটা আমাকে বলো, তোমরা পরেরটা আমাকে করে দেখাও যে পরেরটা আমরা কিভাবে করব। কিছু কিছু তোমাদের আমি হোমওয়ার্ক হিসেবেও দেবো, আর কিছু কিছু আমি এখানে তোমাদের করা, সব আমি এখানে করাবো না, কিছু কিছু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। যেমন 3 নাম্বারেরটার সাথে 5 নাম্বারেরটা দেখো সিমিলার, সেই জন্য তোমরা এটা বাড়িতে করবে। এবার তোমরা যখন গ্যাস মিতি বা ইউডিওমেট্রি পড়েছে নাকি আমি জানি না, তাও আবার বলছি, যদি পড়েছিলে ইউডিওমেট্রি ক্লাস মানে প্রথম চ্যাপ্টারটা, মূল কনসেপ্ট শেষের দিকে ছিল গ্যাস মিথ, সেই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু এই জিনিসগুলো ছিল, হলো তো। ভলিউম কন্ট্রাকশনের কনসেপ্ট ছিল এখানে একটা। যদি তোমরা অনলাইনে কোনো ভালো কোচিং এ পড়বে, নিশ্চয়ই তোমাদের পড়াবে, চিন্তার কিছু নেই। তাহলে এবার দেখো যে এখানে কতগুলো কার্বন আছে। প্রথমে দেখো মৌল কে কে আছে। স্যার এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, 3টা জিনিস আছে স্যার। আছে, ঠিক আছে স্যার। প্রথমে কাকে ব্যালেন্স করবো আমরা বলুন তো? স্যার প্রথমে আমরা কাকে ব্যালেন্স করতে যাব? স্যার আপনি এখানে এক কাজ করুন, আপনি তো বলেছেন হাইড্রোজেনকে আর অক্সিজেনকে ছেড়ে দিতে, তাহলে স্যার এখানে আমরা প্রথমে কার্বনকে ব্যালেন্স করব। দেখো কার্বন তো এখানে ব্যালেন্স আছে, কার্বন একটা কার্বন একটা। হাইড্রোজেনকে স্যার ব্যালেন্স করতে যাব, দেখো না হাইড্রোজেনকে যদি ব্যালেন্স করতে যাও, স্যার এখানে 4টা হাইড্রোজেন আছে, স্যার এখানে 2টো হাইড্রোজেন আছে। তাহলে তুমি কি করবে? স্যার এখানে 2টো হাইড্রোজেন আছে, তাহলে এখানে 4টা করতে হবে আমাকে, একই না? ডান দিকে স্যার 4টা করতে হবে, বাঁ দিকে যেহেতু 4টা আছে, লেফট হ্যান্ড সাইডে 4টা আছে, ডান দিকে 2টো আছে, তাহলে কত দিয়ে গুণ করবে? তার জন্য 4 হবে। স্যার 2 দিয়ে গুণ করে দিলেই তো হচ্ছে। করে দিয়ে এখন 2 দিয়ে গুণ করে দিলে অক্সিজেন কিন্তু আবার ব্যালেন্স নেই, ভালো করে দেখো। এখানে কত এসছে অক্সিজেন? 2টো অক্সিজেন। এখানে কটা অক্সিজেন আছে বলো তো? 2টা অক্সিজেন। মোট কটা অক্সিজেন এসছে? 4টা অক্সিজেন। যদি 2টা আর 2টা মিলে কটা হয়ে গেল? 4টা অক্সিজেন। স্যার 4টা অক্সিজেন, তাহলে স্যার এখানে 2টো অক্সিজেন পড়ে আছে, সিম্পল 2 দিয়ে গুণ করে দাও, হয়ে গেল ব্যালেন্স। দেখে নাও, 2 2 4টা অক্সিজেন, এদিকে 2টো অক্সিজেন, ওদিকে 2টো অক্সিজেন, 4টা অক্সিজেন। কার্বন স্যার একটা, কার্বন স্যার একটা, 2টো। স্যার এদিকে 4টা হাইড্রোজেন, স্যার এদিকেও 4টা হাইড্রোজেন, ব্যালেন্স হয়ে গেছে। স্যার আমরা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি। এবার এই জায়গাটা দেখো, এবার তুমি এই জায়গাটা দেখো, এখানে মৌলিক অণু আছে, আছে স্যার। এখানে আমি ভগ্নাংশ দিয়ে গুণ করতে পারবো? পারবো স্যার। কিভাবে করবো এবার দেখো। স্যার এখানে ধাতু আছে আয়রন, তাহলে ধাতু যখন আয়রন আছে, তাহলে স্যার প্রথমে ওকে ব্যালেন্স করবো আমরা, অবশ্যই করো, ধাতু তো ব্যালেন্স আছে। ধাতুর সাথে যদি ব্যালেন্স থাকে, তাহলে আমাদের স্যার এখানে একটা দেখুন যে ক্লোরিন স্যার এখানে 3টা, আর এইদিকে স্যার ক্লোরিন 2টা। তাহলে এবার আমরা স্যার কি করব, আমরা ভগ্নাংশে যে গুণ করতে যাব, একটা এমন সংখ্যা ভাবো যার সাথে যদি, মানে যে সংখ্যাটার সাথে ওই সংখ্যাটা দিয়ে যদি Cl2 কে গুণ করা হয়, সেক্ষেত্রে 3টা ক্লোরিন চলে আসবে। ভেবে দেখো তো সেই সংখ্যাটা কে হবে? সেই সংখ্যাটা হবে 3/2। হবে না? হবে না বল, হবে না? হবে না আমাকে 3/2, 3/2। 3/2 যখন তুমি করলে, তাহলে 3/2 ইন্টু 2 যখন তুমি করবে, কত আসবে বলো তো? 2 আসে 2 কেটে গেল, 3টা ক্লোরিন চলে গেল, ব্যালেন্স হয়ে গেল। এবারে সম্পূর্ণটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও, সম্পূর্ণকে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও, 2। এখানে যখন তুমি 2 দিয়ে গুণ করবে, কত চলে আসবে? 3 হলো। এখানে কত চলে আসবে? 3। আর এদিকে কত চলে আসবে বলো তো? 2। দেখে নাও ব্যালেন্স হয়ে গেছে। 3 2 6টা ক্লোরিন, এদিকে দেখুন স্যার 3 2 6টা ক্লোরিন, ঠিক আছে স্যার। 2টা ক্লোরিন, স্যার 2টা ক্লোরিন, সরি 2টা আয়রন, স্যার 2টা আয়রন, ব্যালেন্স হয়ে গেছে। তারপর একটা তোমাদের হোমওয়ার্ক, এটা সেম কনসেপ্ট, 3-এর মতোই করবে এটা তুমি, হোমওয়ার্ক তোমাদের এটা। তারপরেরটা দেখো, তারপরেরটা একবার দেখো যে Al Fe2O3 ডট প্লাস Al, মানে এই দিক থেকে তোমাকে যে আমাদের যে ফেরিক অক্সাইড আছে, ফেরিক অক্সাইডের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া ঘটাচ্ছ, তার ফলে উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর আয়রন। স্যার এখানে একটা জিনিস দেখুন, প্রথম আমি বলেছিলাম যে ধাতুকে ব্যালেন্স করতে হবে, এখানে 2টো ধাতুই তো আছে, অ্যালুমিনিয়ামও আছে স্যার, এই দিক থেকে আমাদের আয়রনও আছে। এবার স্যার কাকে করবো? যাকে তোমার ভালো লাগে তাকেই করো, কোনো সমস্যা নেই। এবার দেখো যে অ্যালুমিনিয়াম এখানে কটা? অ্যালুমিনিয়াম স্যার এখানে একটা। এখানে অ্যালুমিনিয়াম কটা স্যার? এখানে স্যার 2টো আছে। 2টো অ্যালুমিনিয়াম করতে গেলে এখানে স্যার কত দিয়ে গুণ করে দেবো বলুন তো? 2 দিয়ে গুণ করে দেবো, কোনো প্রবলেম নেই। স্যার এখানে আয়রন আছে দেখুন একটা, স্যার এখানে আয়রন আছে স্যার 2টা, ঠিক আছে। এখানে 2 দিয়ে গুণ করে দাও, দেখো রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেছে।
কি করে স্যার? তিনটা অক্সিজেন, তিনটা অক্সিজেন, দুটা অ্যালুমিনিয়াম, দুটা অ্যালুমিনিয়াম, দুটা আয়রন, দুটা আয়রন। হলো? ক্লিয়ার হলো? দুটা আয়রন। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তারপরেরটা দেখো, তারপরের কনসেপ্টটাকে দেখো, মানে তারপরের যে রিয়েকশনটা আছে সেটাকে দেখো। তার পরের রিয়েকশনে কি বলছে, যখন স্যার সোডিয়াম এখানে বিক্রিয়া করছে জলের সাথে, যার ফলে উৎপন্ন হচ্ছে স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। স্যার এখানে একটা জিনিস আপনি দেখুন, যে এখানে দেখুন স্যার সোডিয়াম একটা আছে, আচ্ছা ঠিক আছে স্যার, সোডিয়াম এখানেও একটা আছে। ঠিক আছে স্যার, সোডিয়াম যদি এখানে একটা আছে তাহলে আপনি একটা জিনিস দেখুন তো, আর একটা দেখুন, সোডিয়াম একটা ব্যালেন্স হয়ে গেছে। হাইড্রোজেন দুটো আছে স্যার, এখানে হাইড্রোজেন দুটো আছে, আর দিকে কটা আছে? তিনটা আছে। এখানে স্যার দুটো আছে, অক্সিজেন একটা স্যার, অক্সিজেন একটা। মানে স্যার এখানে হাইড্রোজেনটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে ঠিকঠাক করে, নইলে কিন্তু হবে না স্যার। তাহলে একটু ভাবো যে কত গুণ করবে, যার জন্য যে হাইড্রোজেনের যে সংখ্যা সেটা এইখানে কত আছে? দুটো, যার ফলে এখানেও কত চলে আসবে, মানে এই দিকে কটা চলে আসবে? দুটো। এখানেও কটা চলে আসবে? দুটো। আর এই দিকে কটা আছে? দুটা। কত দিয়ে গুণ করুক? একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো তো দেখি, এখানে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মৌলিক হাইড্রোজেন আছে, মানে মৌলিক একটা অণু দেখতে পাচ্ছ যার নাম হচ্ছে আমাদের হাইড্রোজেন। তাহলে স্যার এখানে হাইড্রোজেন যদি আমরা হাফ দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা হতে পারতো। কিভাবে? বুঝতে পারলাম না, দেখুন তো। দুই দিয়ে যখন হাফকে গুণ করি তখন কত আসবে? এক। মানে হাইড্রোজেন কটা চলে এলো? একটা। একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি একটা হাইড্রোজেন। স্যার এখান থেকে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন। স্যার এখানে দুটো হাইড্রোজেন। স্যার ব্যালেন্স হয়ে গেছে। স্যার এখানে একটা অক্সিজেন, স্যার এখানে একটা অক্সিজেন, স্যার ব্যালেন্স হয়ে গেছে। স্যার এখানে একটা সোডিয়াম, স্যার এখানে একটা সোডিয়াম, ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা স্যার, ব্যালেন্সিং কমপ্লিট হয়ে গেছে স্যার, পারবো। তার পরেরটা এবারে তুমি যদি চাও